ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর যে 1150+ যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করতে তাহলে চ্যানেলটা আজকে এতটা এগোতে পারতো না, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি এন্থু দেয় বাকি অনেক তোমাদের হেল্পফুল ভিডিও বানানোর জন্য, ফ্রি কন্টেন্ট বানানোর জন্য, এবং তোমাদের জন্য একদম অ্যাফোর্ডেবল প্রাইসে কোর্স নিয়ে আসার জন্য, বা তোমাদের জন্য ছোটোখাটো যে ব্যাচগুলো চলছে সেগুলোকে তৈরি করার জন্য। তো তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, যেটা একদমই ফ্রি। এরপর যেটাই চলে আসি সেটা হচ্ছে যে তোমরা জানো যে ডাব্লিউবিপিএসসির আমাদের যে ইন্টারভিউ চলছে 2022-এর নোটিফিকেশানে জেইর যে সিভিলের ইন্টারভিউ চলছে, সেই রিগার্ডিং আমরা কিন্তু গাইডেন্স ব্যাচ খুলেছি, এবং সেই যে গাইডেন্স ব্যাচ সেটা চলছে, এবং এটা আমরা বলছি পেড গাইডেন্স ব্যাচ। এবং পেড গাইডেন্স ব্যাচ যেটা রয়েছে তার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি যদি নতুন স্টুডেন্ট হও, আমাদের একদম নতুন স্টুডেন্ট হলে তোমাকে 550 টাকা পে করতে হবে, আর যদি তুমি পুরনো স্টুডেন্ট হয় তাহলে তোমাকে 500 টাকা পে করতে হবে। মানে পুরনো স্টুডেন্ট বলতে আমার পুরনো স্টুডেন্ট হও, তার জন্য তোমাকে 500 টাকা পে করতে হবে। আদারওয়াইজ 550 টাকা তোমাকে পে করতে হবে, যেখানে তুমি কি পেয়ে যাচ্ছ, একটা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ, এছাড়া পেয়ে যাচ্ছ দুটো করে ক্লাস, দুটো বা তিনটেও হতে পারে, দুটো বা তিনটে করে ক্লাস রিগার্ডিং ইন্টারভিউ বেসিক ডিসকাশন উইকলি। আর এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ ব্যাচ 1 এবং ব্যাচ 2 এর যে সমস্ত ভিডিওগুলো আমাদের হয়েছে বা যে সমস্ত ক্লাসগুলো হয়েছে তার পুরো রেকর্ডেড ভিডিওস। তো আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মে এই জিনিসপত্রগুলো রয়েছে, এই অ্যাপে এই প্ল্যাটফর্মগুলোতে এই রেকর্ডেড ভিডিওগুলো পাবে। এছাড়া হচ্ছে 850 টাকার একটা অফার রয়েছে তোমাদের কাছে, যেখানে তোমরা বাকি সমস্তগুলোই পাবে, এই সমস্ত জিনিসপত্রটাই তোমরা এখানে পাবে। তার সাথে তোমরা পাবে দুটো মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ, অর্থাৎ যেখানে তোমরা একটা প্রিলিমিনারি এবং একটা ফাইনাল মক ইন্টারভিউ। প্রথম যেটা প্রিলিমিনারি সেটা হচ্ছে যে বুঝতেই পারছো যে তোমার সম্পর্কে বা তোমার কীরকম প্রিপারেশন রয়েছে, তুমি কোথায় ভুল করছো, এই জিনিসগুলো সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য তোমাদের আমি প্রথম প্রিলিমিনারি একটা মক নিই আর ফাইনাল মক একটা নিই, যেক্ষেত্রে তুমি যখন পরীক্ষার আগে তুমি কতটা ইমপ্রুভমেন্ট করতে পারলে সেটার উপর দেখার জন্য আমরা ফাইনাল মক নিয়ে থাকি। তো এই দুটো কোর্স রয়েছে, এই দুটো কোর্সের ভিতরে যে কোনো একটা তোমরা নিতে পারো। তার জন্য তোমাকে কন্ট্যাক্ট করতে হবে কোথায়, 8345024034 নাম্বারে। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ যা খুশি করতে পারো, এবং কল, হোয়াটসঅ্যাপ, মেসেজ যা খুশি করো এবং আমাকে কন্ট্যাক্ট করো। আমাকে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, এবং তোমরা দেখতে পাবে এই যে আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে আমাদের এইরকম একটা কোর্স দেখতে পাবে, যেখানে আমরা পেড ইন্টারভিউ গাইডেন্স বলে লেখা আসবে তোমাদের কাছে। সেই পেড ইন্টারভিউ গাইডেন্সে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাচ 2 এখন যেটা রয়েছে, স্টুডেন্টসরা ভর্তি হয়ে রয়েছে। এই ব্যাচ 2টা আমাদের কালকে শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের ব্যাচ 3 শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারছো, এবং এখানে দেখো লেসন সেকশন থাকবে। এই লেসন সেকশনে একদম প্রথম বেসিক ডিসকাশন ক্লাস একদম এই আমাদের যেটা 30/11/24 থেকে শুরু করে পরপর একদম লাস্ট যে ক্লাস হয়েছে 23 তারিখে, সেটা পর্যন্ত এখানে আপডেট করা রয়েছে। এছাড়া তুমি স্টাডি মেটেরিয়ালে গেলে পরে তুমি এখানে ক্লাসগুলোর পিডিএফগুলোও পাবে। বুঝতে পারছো, পিডিএফ দেখতে পাচ্ছ তোমরা, ক্লাসের পিডিএফ তুমি এখানে পেয়ে যাবে। এইগুলো রয়েছে এখানে। এই ফেসিলিটিগুলো পেতে গেলে তোমাকে কিন্তু এই ব্যাচটাতে জয়েন হতে হবে। তো আমরা 11 তারিখে একটা ক্লাস করেছিলাম, একটা ডিসকাশন ক্লাস, যেটা এখানে রয়েছে। বুঝতেই পারছো 16 নাম্বার 16 নাম্বার লেকচারের ভিতরে তারই আজকে আমরা কিছু ক্লিপিংস তোমাদেরকে শো করব, এবং সেই যে ক্লিপিংসগুলো রয়েছে সেটা তোমাদের জন্য থাকবে। তো ক্লিপিংসটা এখনই শুরু হচ্ছে, দেখতে নিতে পারো তোমরা। এছাড়া তোমাদেরকে আমি আরেকটা
অফারের কথাও বলি, সেটা হচ্ছে আমাদের স্টেট লেভেল এক্সাম গাইড ব্যাচ চলছে, দেখতে পাচ্ছ তোমরা স্টেট লেভেল এক্সাম গাইড ব্যাচ। এই ব্যাচও অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এই ব্যাচেও আমাদের অলরেডি প্রথম 14 জন আমরা পেয়ে গেছি যারা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে, এবং সেখানে অলরেডি আমরা এখানে ট্রান্সপোর্টেশন শুরু করেছি। তোমরা দেখতে পাচ্ছ 10/1 থেকে ট্রান্সপোর্টেশনের কাজ শুরু হয়েছে। ট্রান্সপোর্টেশন অলরেডি আমরা 6টা লেকচার পড়ে ফেলেছি, এবং এমসিকিউ সেকশনও করছি। এমসিকিউ সেশন রয়েছে এখানে। এমসিকিউ সেশন যেগুলো রয়েছে, এমসিকিউ সেশন আমাদের ডে 1 ডে 2 করে এমসিকিউ সেশনগুলো আমাদের এখানে আপলোড করা আছে। তো এই সমস্ত জিনিসপত্র এখানে অলরেডি রয়েছে, আমরা অলরেডি ক্লাস করছি। তোমরা জানো যে স্টেট লেভেল এক্সাম গাইডেন্সের জন্য আমাদের জেনারেলি 6,000 টাকা ব্যাচ রয়েছে, 6,000 টাকা ফর এ ইয়ার। এবং তোমরা সেখানে যেই সমস্ত কিছুর একদম বেসিক থেকে, ফাউন্ডেশন থেকে, তোমরা স্ক্র্যাচ থেকে শিখতে পারবে, এবং তোমাদের যেই জন্য এটা যথেষ্ট হবে আমি তোমাকে এটুকু অ্যাসিওর করতে পারি। আর তোমরা ভিডিওটা দেখে নাও। আর বাকি জয়েন করার জন্য অবশ্যই আমি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারটাতে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। 8345024034, এই যে নাম্বারটি, এই নাম্বারে আমাকে অবশ্যই কল, হোয়াটসঅ্যাপ, মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, ভিডিওটা দেখে নাও। ছিল যে তাকে রোড রিলেটেড এক্সাম থেকে কোশ্চেন করবে সেখানে ইন্টারভিউতে, বাট সেরকমটা হয়নি। এরকম হয় মোটামুটি 100টা ছেলের ভিতর একটা ছেলের কিন্তু এরকম প্রবলেম পড়ে। কিন্তু সাদ্দামকে যে খুব কঠিন প্রশ্ন করেছে তা নয়, সাদ্দামকে খুব বেসিক প্রশ্ন করেছে, একদম বেসিক। যে একটা ডোর তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে রয়েছে, সেখানে কি কি কম্পোনেন্ট রয়েছে, তুমি একটা বিল্ডিং এর ভিতর বসে রয়েছো, এখানে কি কি বিল্ডিং মেটেরিয়ালস রয়েছে, এগুলো খুবই বেসিক এবং আরো বেসিক প্রশ্ন। তো সেখানে বসে তুমি যদি বলতে না পারো বা হকচকিয়ে যাও, প্লাস্টারের কোটিং বলতে না পারো, সেগুলো কিন্তু তোমার কাছে একটা ড্রব্যাক। তো হতেই পারে তোমাকে খুব সহজ প্রশ্ন করতে পারে, আবার খুব কঠিন প্রশ্ন করতে পারে। এই যে বিপাশা বলে একটি মেয়ের আমি ইন্টারভিউ ছেড়েছিলাম, তো তাকে, সে খুব ভালোই টেকনিক্যালি নলেজেবল ছিল, সে ভেবেছিল তাকে তার এরিয়া থেকে প্রশ্ন করবে, কিন্তু তাকে প্রশ্ন করেছে একদমই অন্য জায়গা থেকে, হঠাৎ করে সয়েলে চলে গেছে এবং অন্যরকম কিছু প্রশ্ন তাকে করেছে। তো আমাদেরকে সমস্ত কিছুর জন্য রেডি থাকতে হবে। একদম সহজ বেসিক প্রশ্নও তোমাকে আসতে পারে, তোমাকে বলতে পারে যে বিম বা আমাদের যে স্ল্যাব রয়েছে তার শাটারিং এর বা কি কি টেস্ট করতে হবে, ল্যাবে কি কি টেস্ট হয়, এরকম একদম বেসিক প্রশ্ন যেমন করতে পারে, আবার একদম কঠিন প্রশ্নও করতে পারে রিগার্ডিং নিউম্যানস চার্ট। তো সমস্ত কিছুই কিন্তু তোমাকে মোটামুটি এদিক ওদিক করে একটু জেনে যেতে হবে এবং প্রিপেয়ার হয়ে যেতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই সকলের কাছে। আমরা চেষ্টা করব প্রথমে কিছু বেসিক ইন্টারভিউ কোশ্চেন করার, তারপরে ওএইচআর পিএইচই থেকে কোশ্চেন হবে, তারপরে মেনটেনেন্স ওয়ার্ক থেকে প্রশ্ন হবে, এবং তারপরে ব্রিজের কিছু প্রশ্ন হবে। আজকে আমরা চেষ্টা করব এই কয়েকটা জায়গাকে কভার আপ করার। হোপফুলি সকলেরই প্রশ্ন থাকবে, অবান্তর প্রশ্ন কেউ করবে না। কালকে যেরকম একটি অবান্তর প্রশ্ন হয়েছে এবং সময়টা নষ্ট হয়েছে, সেগুলো কেউ করবে না। এবং তুমি যদি জানো, হ্যাঁ আমি হতেই পারে আমি সব নাই জানতে পারি, আমার জ্ঞানও সীমিত, তুমি যদি জানো তো তুমি সেটা নিজে জেনে রাখো, সেটাকে এক্সট্রা করে সকলকে জানানোর কোনো দরকার নেই। যাই হোক, প্রথম যে প্রশ্নটাতে আসি, যে প্রশ্নটা প্রচন্ড কমনলি করেছে, সেটা হচ্ছে, অনেককে এই প্রশ্নটা করেছে, সেটা হচ্ছে বিয়ারিং প্রেসার এবং বিয়ারিং ক্যাপাসিটি, এই দুটোর ভিতর পার্থক্য কোথায়, বা এই দুটো কি? কে অ্যান্সার দেবে বলো, হ্যান্ড রেজ করো। আর যাদের অ্যান্সার দেওয়ার ইচ্ছে রয়েছে, অনেককে আমি বলেছি, সেটা হচ্ছে একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে যে যদি তোমরা লিখতে চাও অবশ্যই লিখতে পারো, আমি অ্যান্সার পড়ি, কোনো চিন্তা নেই। হ্যাঁ সৈকত বলো, অ্যান্সারটা কি হবে? সয়েল যতখানি প্রেসার নিতে পারছে উইদাউট শিয়ার ফেলিওর, সেটাই হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। আর বিয়ারিং প্রেসার বলতে যে গ্রস প্রেসার, যে ম্যাক্সিমাম প্রেসারটা কোনো স্ট্রাকচার থেকে সয়েলের উপরে আসে, সেটাকেই আমরা বিয়ারিং প্রেসার হিসেবে বলতে পারি। না, ম্যাক্সিমাম প্রেসার আসে এটা কেন বলছো? ম্যাক্সিমাম প্রেসার না এলে কি সেটাকে, তখনই তোমার উনি তো প্রশ্ন করবেই যখন স্যার আমি তুমি সেই জন্য স্যার আমি পরে বলে দিলাম স্যার যে নরমালি হতে পারে।
তাহলে এখানে কিন্তু ওই অ্যাটমসফেরিক প্রেসারের থেকেও বড় ব্যাপারটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে কোন জায়গাতে টপ ফ্লো লাইনটা রয়েছে সেটাকে দেখে আমাকে হ্যাঁ স্যাচুরেশন হিসেবে বলতে হবে। যাই হোক, হ্যাঁ দেখি এবারে কেউ কিছু অ্যান্সার কি করলো একবার দেখে নি। এক্সটার্নাল ফোর্সেস পার ইউনিট লোডের এগেনস্ট, ঠিক আছে, ওগুলো কোনো ব্যাপার নেই, ওগুলো নিয়ে অসুবিধা কিছু নেই। ফেরাটিক লাইন, দ্য লাইন বিলো সিপেজ অকার্স, এই লাইনের নিচে হাইড্রোস্ট্যাটিক প্রেসার কাজ করবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার প্যারাবোলিক হয়। ঠিক 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 আছে, সকলেই ঠিক বলেছে। তাহলে বারবার বলছি, হ্যাঁ বলো, কে বলছো? স্যার কাইন্ডলি আরেকবার বলুন স্যার, লিখে নিতাম, মানে লিখতে পারি না, অর্ধেক হয়ে গেছে তো। ফেরাটিক লাইন আমি এখানে লিখে দিয়েছি, দেখো। ফেরাটিক লাইন ইজ দ্য টপ ফ্লো লাইন অফ স্যাচুরেটেড সয়েল। Phreatic line is the top flow line of a saturated soil below which seepage take place. It separate the soil, saturated soil from the unsaturated soil. দোয়েল একদম ঠিক লিখেছে, এটা স্যাচুরেটেড সয়েলকে আনস্যাচুরেটেড সয়েল থেকে আলাদা করে দেয়। এর পরের প্রশ্ন দেখো, এইগুলো মাথায় রেখে বলতে হবে যাতে ওখানে যে কোনো ভুল না করো তোমরা, বারবার বলছি। নেক্সট প্রশ্ন, আইসোবার কি? হোয়াট ইজ আইসোবার? পাইনি। কে গো? স্যার ইন্দ্রাণী বলছিলাম স্যার ওই ড্র ডাউনেরটা আরেকবার বলে দিন না, নেটওয়ার্ক সমস্যার জন্য শুনতে পাইনি। ওই কি প্রশ্ন Drawdown টা? করেছিলেন, ওই যে ড্র ডাউনের, হ্যাঁ ড্র ডাউনের হ্যাঁ, একটা প্রশ্ন হ্যাঁ, বললেন না, বলছি। যেটাকে কি এটা বলা বলছি। যেতে পারে সেটা। বলছি যখন ফেরাটিক লাইনটা প্রথমে প্রশ্ন করেছিল স্যার, মানে এসসি স্যার যখন ফেরাটিক লাইনটা প্রশ্ন করেছিল, ছেলেটিও অ্যান্সার দিয়েছিল যে ড্যামে যে লাইনটা, টপমোস্ট লাইনটা দেখা যায় ড্যামে বা কোন একটা ওয়াটার রিটেনিং স্ট্রাকচারের ক্ষেত্রে, আর দেন দ্য ভার্টিক্যাল প্রেসার ইজ সেম। এটা কিছুই না, এটা হচ্ছে একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন। এটা আরেকটু আমাকে অ্যাড করতে হবে, যেটা স্যারকে আমার মনে হয় বলার দরকার রয়েছে, যে এটা হচ্ছে একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডিস্ট্রিবিউশন অফ প্রেসার in soil and how stress propagates through it. বুঝতে পেরেছো? এটা একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন, এবং এটা করার কারণটাই এটা করার কারণ, হ্যাঁ এটা আবার এখানে লিখবো। হ্যাঁ, এটা করার কারণ হচ্ছে it helps engineers understanding how loads affect the soil, না সয়েল শুধু বললে হবে না, দা নিচটাকে কি বলে গো? বিলো সয়েল নাকি? দা বিলো সয়েল বিহেভিয়ার and stability. তাহলে এটা হচ্ছে এমন একটা কার্ভ সারফেস যেটা কানেক্ট করে অল পয়েন্টস অফ দ্য গ্রাউন্ডের নিচে, বিলো গ্রাউন্ডের পয়েন্ট গুলোকে কানেক্ট করে, যেখানে ভার্টিক্যাল প্রেসারটা সেম থাকে। এটা একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন কিসের? না ডিস্ট্রিবিউশন অফ প্রেসার ইন সয়েল অ্যান্ড হাউ স্ট্রেস প্রোপাগেট থ্রু ইট, এর ভিতর দিয়ে কিভাবে স্ট্রেস প্রোপাগেট করছে। অ্যান্ড ইট হেল্পস ইঞ্জিনিয়ার্স to understand how the load affect the below soil behavior and stability. হ্যাঁ,
রাইট, ওনিয়নের মতো একটা শেপ তৈরি হয় অনেকগুলো আইসোবারকে নিয়ে, এটা একটা ওনিয়নের মতো দেখতে হয়। ঠিক, একদম ঠিক। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন যেটা করেছিল সেটা হচ্ছে, স্যার আইসোবারটা একবার বলে দিন। বিষ্ণু, বিষ্ণু আইসোবার কি বলছো গো? আইসোবার কি? আইসোবার মানে যে পয়েন্ট গুলোতে প্রেসার বেশি, বা সরি প্রেসার সেম, সে পয়েন্ট গুলোকে যে লাইনটা জয়েন করে, অর্থাৎ তুমি যদি সহজে বলতে চাও, লাইন জয়নিং দ্য প্লেসেস বা পয়েন্ট অফ ইকুয়াল প্রেসার, সেটা আইসোবার। এটাও লিখে দেবো নাকি গো? কি করছো তোমরা? শুনছো না নাকি? খুব নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, কি হচ্ছে ভগবান জানে। লাইন জয়নিং প্লেসেস অফ ইকুয়াল প্রেসার, সেটাকে বলছে আইসোবার। সোহেল লিখে দিয়েছিল, সোহেল খুব সুন্দর করে লিখে দিয়েছিল। যাই হোক, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, জিটি রোড আর বিটি রোডের ভিতর পার্থক্য কোথায় বলো? 1 ইঞ্চি। হ্যাঁ, এই তো, এসো লাইনে এসো। এইচডিপি পাইপ 25 mm, 20 mm, 25 mm থেকে শুরু হয়। 20-25 mm এর যে পাইপ গুলো হয় না, সেগুলো কোথায় ইউজ হয়? না হাউস 15 কানেকশন স্যার। mm নয়, 15 হাউস mm নয়, কানেকশন। 15 না হ্যাঁ, রেসিডেন্সিয়াল ওয়াটার কানেকশন, হ্যাঁ আমি ওই পাতায় লিখি, দাঁড়াও। এইচডিপি পাইপ যেগুলো যেগুলো 20 mm থেকে মোটামুটি 40 mm এর ভিতর থাকে, এগুলো মাইক্রো ইরিগেশনে কাজে লাগে। মাইক্রো ইরিগেশনে কাজে লাগে, রেসিডেন্সিয়াল ওয়াটার সাপ্লাই কাজে লাগে। এছাড়া হচ্ছে ফাইবার অপটিক কেবল কানেকশনে কাজে লাগে। আর যেগুলো হচ্ছে আরো বেশি রয়েছে, 90 হতে পারে, আরো বেশি যেতে পারে, 450 যেতে পারে, এগুলো বেশিরভাগই প্লাম্বিং এ ইউজ হয়। প্লাম্বিং, ওয়াটার সাপ্লাই, স্প্রিংকলার, অনেক জায়গাতেই ড্রেনেজ সিস্টেমেও ইউজ করা যেতে পারে। অনেক ক্ষেত্রেই ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইড ট্রান্সপোর্টে কাজে লাগে। এগুলো মাথায় রাখবে, এগুলো মাথায় রাখবে, এগুলো থেকে নানান ধরনের প্রশ্ন করছে, বারবার বলছি, নানান ধরনের প্রশ্ন করছে এখান থেকে। ইউপিভিসি পাইপ কোথায় দেখা যায়? আমাদের যে রেন ওয়াটার পাইপটা, আমাদের বাড়িতে যে রেন ওয়াটার পাইপটা, সেটা কি পাইপ? আমাদের বাড়িতে রেন ওয়াটারের যে পাইপটা লাগানো হয়, সেটা কি ধরনের পাইপ? প্রশ্ন ওইটাই করছে। ওইটাই ইউপিভিসি স্যার। সেটা ইউপিভিসি আমরা ইউজ করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার, মানে পিভিসি একটা মডেল আমরা। ইউপিভিসি অনেক ইউপিভিসি অনেক কি হয়, অনেক সস্তা হয়, তাই না? চিপার হয়, ইউপিভিসি অনেক চিপার হয়। সুবর্ণ জ্যোতি লিখেছে SWR টাইপে। SWR মানে গানিটিং, লিখে দিচ্ছি আমি, লিখে দিই, দাঁড়াও। কেউ লিখেছে, বাকিরা কেউ লিখেছে? গ্রাউটিং ফিল আপ করতে ইনজেক্ট স্প্রেইং, ইয়েস 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 ইয়েস, একদম ঠিক। ইনজেক্ট একটা ইনজেকশন, আর একটা হচ্ছে স্প্রেইং, রাইট। গানিটিংটা হচ্ছে একটা স্প্রেইং টেকনিক, used to build up a new concrete surface by applying pressurized mixture। সেখানেই গ্রাউটিং হচ্ছে ইনজেক্টিং
a fluid into existing gaps or voids to fill them and to improve structural integrity. এসেনশিয়ালি তার মানে হচ্ছে গানিটিং আমরা করছি একটা নিউ সারফেস বানাতে, আর ওল্ড সারফেসের উপরেই গ্যাপ ফিল করতে আমরা কি করছি, গ্রাউটিং করে থাকছি। হোপফুলি সকলে লিখতে পেরেছো। আমরা চলে যাব নেক্সট কথাতে, যেটা হচ্ছে দেন সেখানে কিন্তু কিউরিং করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেখানে আপ টু 3 days আমাকে কিউরিং করতেই হবে। নেক্সট প্রশ্ন, এবার একটু ব্রিজ ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আসা যাক। ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর প্রথম প্রশ্ন যেটা করেছিল, হোয়াট ইজ বিয়ারিং? বিয়ারিং কি? কেউ একটা কিছু প্রশ্ন করেছো নাকি গো? মাইক্রো কংক্রিট বলতে কি বোঝো? এই রে, ঠিক আছে দাঁড়াও, মাইক্রো কংক্রিট কি সেটা বোঝায়। মাইক্রো কংক্রিট হচ্ছে যে ড্রাই সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কিউরিং কম্পাউন্ড, এগুলোকে এবং এর সাথে কিছুটা ক্রাস্ট এগ্রিগেটকে মিলিয়ে একটা ড্রাই পাউডার বানানো হয়, পাউডার। মাইক্রোসিলিকা হবে না এর সাথে? হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই ইউজ করা যাবে, মাইক্রোসিলিকাও ইউজ করা যাবে। এই সমস্ত জিনিসপত্রগুলোকে মিলিয়ে একটা ড্রাই পাউডার তৈরি করা হয়, যাকে বলে মাইক্রো কংক্রিট। অর্থাৎ এটা কি হয়, এটাকে খুব সহজে আমরা কি করতে পারি, জল দিয়ে, একবারে জল দিলাম, জল দিলে পরে এটা তৈরি হয়ে যাবে। এবং এর ফ্লোটা আমাকে ঠিক রাখতে হবে, যাতে সেটা খুব সুন্দরভাবে ফ্লো করে পরে ছোট ছোট ভয়েডস গুলোকে বা যে জায়গাটা, দেখি বাকিরা কেউ কিছু বলছে কিনা দেখি। শক লোড রেজিস্ট করে, রোলার সাপোর্ট বলা যাবে। হ্যাঁ রোলার সাপোর্ট না, রোলার সাপোর্ট বলা যাবে না, ওরকম ভাবে বিয়ারিং কে রোলার সাপোর্ট বলা যাবে না। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। মোটামুটি আমরা বুঝতে পেরেছি বিয়ারিং কি আমরা বলতে পারবো। এরপর যেটা হচ্ছে নেক্সট যে প্রশ্নটা করেছে, আজকেই করেছে একজনকে, সেটা হচ্ছে যে এই যে বালি ব্রিজ রয়েছে, বালি ব্রিজে তো দু ধরনের সেতু রয়েছে নাকি? না বালি ব্রিজটা কি ধরনের সেতু প্রশ্ন করেছে? আমার তো মনে হয় বালি ব্রিজে তো দু ধরনের সেতু রয়েছে নাকি, কি বলো তোমরা? একটা বিবেকানন্দ সেতু, তাই তো? হ্যাঁ স্যার, দু ধরনের সেতু আছে। একটা আছে আপনার স্টিলের গার্ডার আছে, আর একটা আছে আপনার এক্সট্রা রোজ ব্রিজ যেটা আছে, যেটা নতুন হয়েছে। নিবেদিতা সেতু। বালি ব্রিজ কোনটাকে বলে বলো গো? দেখো, নিবেদিতা সেতুটাকে বালি ব্রিজ বলে স্যার। বিবেকানন্দ সেতুকে বলে বালি ব্রিজ, যেটা পুরনো। এই দেখো, দেখতে পাচ্ছ, পুরোনোটাকে বলে গো, দেখতে পাচ্ছ তো তোমরা? নিবেদিতা সেতু তো নতুন হয়েছে, এই সবে হয়েছে নিবেদিতা সেতু। তাহলে বিবেকানন্দ সেতুটা কি ধরনের সেতু? এটা স্টিল ট্রাস, যেটা আমাদের অনেক পুরনো। স্টিল ট্রাস, তাই তো? সেটুকু বললেই হবে? হ্যাঁ হ্যাঁ, কি বলো? এটা রোড কাম রেল ব্রিজ স্যার, স্টিল গার্ডার ইউজ করা হয়েছে এখানে। হুম, বলাই যে এটাকে তো আমরা এভাবে বলতেই পারি, এটাকে আমরা, এটার অ্যাকচুয়াল তো নাম আরো অন্য রয়েছে। প্রথমে এটার উইলিংডন নাম ছিল, উইলিংডন। এটাকে আমরা মাল্টি স্প্যান ট্রাস ব্রিজ বলতে পারি, তাই না? নর্মাল ট্রাসের উপরেই তো রয়েছে এটা। এর পুরনো নাম কি ছিল বলতো? পুরনো নাম ছিল উইলিংডন ব্রিজ।
রাইট রাইট রাইট। আর নিবেদিতা সেতু তো এখন হয়েছে, নিবেদিতা সেতু একদম নতুন হয়েছে। আচ্ছা, এর স্প্যান প্রশ্ন করেছে জানো তো, এর কত মিটার দৈর্ঘ্য এটা জানতে চেয়েছে এবং স্প্যান জানতে চেয়েছে। এতে 9টা স্প্যান রয়েছে, 9টা স্প্যান। আমি আজকে দেখছিলাম এটা, 9টা স্প্যান রয়েছে এবং হ্যাঁ স্যার, 880 মিটার 110 হচ্ছে, মিটার ওভারঅল লেন্থ। তাই তো? 800 হ্যাঁ স্যার, 880 10 মিটার মিটার, 110 মিটার করে 7টা স্প্যান আছে, আর 24 মিটার করে 2টো স্প্যান আছে। তাহলে এটা কিন্তু তোমাদের জেনে যাওয়া উচিত, এরা কিন্তু করছে। হ্যাঁ, আর নিবেদিতা সেতু হচ্ছে মাল্টি স্প্যান এক্সট্রা ডোজড ব্রিজ থাকে। সেক্ষেত্রে যদি আমরা কোন রকম পাইল ড্রাইভ করি বা নিচের দিকে প্রেসার দিই, তো সেক্ষেত্রে একটা ডাউনওয়ার্ড ফোর্স তৈরি হয়, যার ফলে কি হয়, ওই আশেপাশের যে কনসেন্ট্রেটেড মানে যেটা লুজ সয়েল ছিল তারাও কনসেন্ট্রেট হওয়ার চেষ্টা করে। এবারে কনসেন্ট্রেটেড হওয়ার চেষ্টা করার জন্য পাইলের সাথে সাথে সেই মাটিটাও, সেই সয়েলটাও সেটেল ডাউন করে। সেই মাটিটা এত বেশি সেটেল ডাউন করে যে একটা পাইল যত না বেশি সেটেল ডাউন করছে তার থেকে তার আশেপাশের মাটিটা বেশি ডাউন হয়ে যাচ্ছে। এর ফলে নেগেটিভ স্ক্রিন ফ্রিকশনের তৈরি হয়, যার ফলে যে পাইলটা রয়েছে সেই পাইলটার বিয়ারিং ক্যাপাসিটিটা কমে যায়, টোটাল বিয়ারিং ক্যাপাসিটি পাইল ক্যাপ গুলোরও কমে যায়। এটাকে আমরা নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন বলে থাকি। যাই হোক, ব্রিজ থেকে যে জায়গাগুলো তোমাদেরকে দেখতে হবে, আমি আবার বলছি, এটা এটা শুধুমাত্র তাদের জন্যই যারা ব্রিজ রিলেটেড কাজ করেছে বা কোনোভাবে ব্রিজ রিলেটেড কাজের সাথে যুক্ত হতে পারে তাদের জন্যই। আদারওয়াইজ ব্রিজ নিয়ে খুব একটা বেশি তো স্যাররা বলছে না, তাই এগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা নেই। তো আমি প্রশ্ন সেভাবে পাইনি, সত্যি কথা বলতে গেলে, যদি পেতাম তাহলে অবশ্যই তোমাদেরকে বলতাম। তবু তোমরা ল্যাটারাল স্টেবিলিটি কিভাবে বাড়ানো যায়, ব্রিজের ল্যাটারাল স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, এবং ক্যাসেন ফাউন্ডেশন বলতে কি বোঝায়, ক্যাসেন ফাউন্ডেশন কেন করা হয়, ক্যাসেন ফাউন্ডেশন এবং পাইল ফাউন্ডেশনের ভিতর পার্থক্য কি রয়েছে। হ্যাঁ, এইখানে পৃথা একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে মাইনর ব্রিজ আর মেজর ব্রিজের ভিতর স্প্যানের পার্থক্যগুলো। এটা অ্যান্সার করবে সৈকত রয়েছে, অ্যান্সার করবে। আমি আগে বলে নিই কোন কোন জায়গাগুলো দরকার। এবার হচ্ছে কিভাবে আমরা ল্যাটারাল স্টেবিলিটিকে করব না করব। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, লোকাল বাকলিং বলে একটা জিনিস হয়, লোকাল বাকলিং। লোকাল বাকলিং জিনিসটা কি সেটা সম্পর্কে একটু তোমরা অবশ্যই পড়ে রাখবে, জেনে রাখবে তোমরা লোকাল বাকলিং। এছাড়া আরো কিছু জিনিস আমাদের জানতে হবে, বিয়ারিং রিলেটেড জিনিসপত্র জানতে হবে, পায়ার পিলারের ভিতর পার্থক্য জানতে হবে। ফ্যাটিগ কি, এই প্রশ্নটা করতে পারে। ফ্যাটিগ কে আমরা কত রকম ভাবে কমাতে পারি সেটা আমাকে জানতে হতে পারে। এই সমস্ত দিকগুলো কিন্তু তোমরা ব্রিজের ক্ষেত্রে কিন্তু পড়ে রাখবে। আশা করি এর বাইরে যেয়ে পরে নতুন কোনো ধরনের প্রশ্ন করবে না। আরেকটু হতে পারে যেটা হচ্ছে কানেকশন নিয়ে প্রশ্ন করতে পারে, যে বোল্ট কানেকশন, হ্যাঁ, রিভেট কানেকশনের ভিতর পার্থক্য কোথায় রয়েছে, বা কোন কোন কানেকশনটা বেটার, কোন কানেকশনটা বেটার নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে। লেসিং বা ব্রেসিং এর ক্ষেত্রে পার্থক্য কি, ব্রেসিং আর লেসিং এর ভিতর পার্থক্য কি রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাট আর প্লেটের ভিতরে পার্থক্য কি রয়েছে, এই জিনিসপত্রগুলো কিন্তু একটু হলেও দেখে যেতে হবে তোমাদেরকে, যারা স্টিল নিয়ে পরে পড়াশোনা করছো, মানে করতে চাইছো আর কি। আচ্ছা সৈকত, পৃথা যে প্রশ্নটা করেছে একটু অ্যান্সার দাও, কোন ব্রিজকে আমরা মাইনর ব্রিজ বলবো, কোন ব্রিজকে আমরা মেজর ব্রিজ বলবো? স্যার, মাইনর ব্রিজ বলতে যদি আমাদের ব্রিজের ওভারঅল লেন্থটা 60 মিটারের থেকে কম হয়, সেটাকে তখন আমি বলবো মাইনর ব্রিজ। আর ওভারঅল লেন্থটা যদি 60 মিটারের থেকে বেশি হয়, তখন সেটাকে আমরা বলবো মেজর ব্রিজ। তাহলে পৃথা বুঝতে পারলে, এটা স্প্যানের সাথে সম্পর্ক নেই যে কতটা স্প্যান হবে, স্প্যানের লেন্থের উপর ডিপেন্ড করবে, যে টোটাল লেন্থটা, এখানে আমি লিখে দিই, টোটাল লেন্থ যদি 60 মিটারের থেকে বেশি হয় তখন সেটা হচ্ছে মেজর ব্রিজ, যদি 60 মিটারের থেকে কম হয় তখন সেটা হচ্ছে মাইনর ব্রিজ। আর স্যার 6 মিটার থেকে অবশ্যই বেশি হতে হবে, সেটা তো না হয় ক্যালভার্ট হয়ে যাবে।
মিনিমাম তো বলতে হবে। অবশ্যই 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 6 মিটারের থেকে বেশি হতে হবে। আর স্ট্যান্ড যদি লেস দ্যান আর ইকুয়াল 6 মিটার হয় তাহলে ওটাকে কালভার্ট বলবো। ঠিক 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 6 মিটারের বেশি হবে, 6 মিটারের কম হলে 6 মিটারের কম বা 6 মিটারই যদি হয় তাহলে সেক্ষেত্রে সরি গ্রেটার দেন হয়ে গেল নাকি, ভুল হয়ে গেল। হ্যাঁ, লেস দ্যান আর ইকুয়াল 6। হুম, তাহলে সেটাকে আমরা বলবো কালভার্ট। এগুলো বেসিক জায়গা, এগুলো আশা করি তোমরা জানো, এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। যাই হোক, বাকিদের যাদের পরীক্ষা রইলো সামনের দিনে অ্যাজ পার IRC 5, রাইট, গুড, থ্যাংক ইউ আমাদের এটা বলার জন্য। অ্যাজ পার IRC 5 এটা এই জিনিসগুলো রয়েছে। তো তোমাদের যাদেরই সামনে পরীক্ষা রয়েছে খুব ভালো করে পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, পুরোনো ভিডিওগুলো দেখো। নতুন যদি কোনো আপডেট আমি পাই অবশ্যই তোমাদেরকে গ্রুপে আমি বলে দেবো, ডেলি রিপোর্টসে বলে দেবো, কোনো চিন্তার কিছু নেই। আর আজকে একটা কথা আমাকে শেষে বলতে বলেছিল যে কি কি গুলো পড়ানো হলো সেটা একবার পুরো বলে দেওয়াটা দরকার রয়েছে। তো সেটা আমি একবার বলে দিচ্ছি যে আজকে আমরা বিয়ারিং প্রেসার, বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে পড়লাম, ফেরেটিক লাইন, ড্রডাউন কার্ভ, কোনগুলোকে বলা যাবে কোথায় বলা যাবে না, আইসো বার, আইসো হাইটস, প্রেসার বাল্ব, এইগুলো নিয়ে জানলাম। এছাড়া হচ্ছে লাইন জয়নিং মানে সরি আবার উল্টো পড়েছি, সরি, বিটি রোড, জিটি রোড নিয়ে পরে আমরা জানলাম। পিএইচির কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে, সিআইডিআই, এইচডিপি, ইউপিভিসি, পিভিসি সম্পর্কে জানলাম, তাদের ডায়ামিটার, তাদের কোথায় ইউজ হয়, কোথায় রেন ওয়াটার পাইপ ইউজ হয়, SWR বলতে কি বুঝি সেগুলো সব জানলাম। এবং কিছু জয়েন্ট সম্পর্কে জানলাম, ফ্লেঞ্জ জয়েন্ট, থ্রেডেড জয়েন্ট, গ্রুপ জয়েন্ট, এগুলোর যে ছবিগুলো আঁকতে হবে সেগুলো একটু তোমরা দেখে নিও। কম্প্রেশন জয়েন্ট, বাট জয়েন্ট বা সকেট জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, ব্রেথ জয়েন্ট, রিডিউসার কোথায় ইউজ হয়, এইগুলো সব জানলাম আমরা মোটামুটি। এলবো কোথায় ইউজ হয়, টি কোথায় ইউজ হয়। OHR এর ডিজাইন ক্যাপাসিটি সম্পর্কে আমরা পড়লাম। বাকি ড্যাম, রিজার্ভার, ট্রিটমেন্ট ইউনিট, পাইপ ডিস্ট্রিবিউশন যেগুলো রয়েছে এইগুলো সম্পর্কে জানলাম যে কোথায় কত কি লাগে। টিউবওয়েল সম্পর্কে একটু আইডিয়া করলাম। গ্রাউটিং, গানিটিং সম্পর্কে জানলাম। হানিকম কিভাবে রিকভার করব সেটা আমরা জানলাম। কার্বন জ্যাকেটিং, প্রেসার, এগুলো সম্পর্কে জেনেছি যে কিভাবে কি কত প্রেসার রাখতে হয়। ব্রিজের বিয়ারিং সম্পর্কে আমরা আইডিয়া করলাম। মাইক্রো কংক্রিট কি করে হয়, কিভাবে কি জিনিস ইউজ হয় সেটা জানলাম। বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতু সম্পর্কে আমরা জানলাম এবং নেগেটিভ স্ক্রিন ফিকশন সম্পর্কে জানলাম। এবং ফার্দার যদি আমাদেরকে স্টিল সম্পর্কে পড়াশোনা করতে হয় তাহলে আমরা কোন জায়গাগুলো পড়বো, ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর আমরা কোন জায়গাগুলো পড়বো সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবং কোনটাকে মেজর ব্রিজ বলবো, কোনটাকে মাইনর ব্রিজ বলবো, কোনটাকে কালভার্ট বলবো, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, আজকে এতটাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো সকলে, ভালোভাবে পরীক্ষা দাও। আবার দেখা হচ্ছে শুক্রবার দিনে, নেক্সট শুক্রবার দিনে আবার তোমাদের সাথে দেখা হবে, 17 তারিখ, 17ই জানুয়ারি। আশা করি ততদিনে যদি ফেজ 5 এর পেপারটা আমাদের দিয়ে দেয় যে ফেজ 5 কবে থেকে হবে, তাহলে অনেকেই কিন্তু ভালো থাকতে পারবে আর কি। যাই হোক, চলো, বাই। গুড নাইট স্যার।